হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা পড়ে শর্টস। তো চলো আজকে তোমাদের আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি, সেটাই দেখাই। চলো, তো এই হলো আমার আচার। তো কীভাবে বানিয়েছি সেটা দেখাই। তো প্রথমে আমি কিছুটা মানে যার যতটা প্রয়োজন কাঁচা আম নিয়ে নেবে। তো কাঁচা আমগুলোকে সুন্দর করে জলে আগে ধুয়ে নেবে। কাটার আগে একবার ধোয়া ভালো, আর কাটার পরে একবার ধুয়ে পরিষ্কার করার ভালো। তো এটাকে সুন্দর করে ছাড়িয়ে আমি এখন সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে একদম জল ছড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটুকু জল নেই। কাটার পর ধুয়ে ভালো করে সুন্দর করে জল ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটুকু জল নেই, কারণ জল থাকলে একটু অসুবিধা হয়। বেশি দিন থাকতে চাই না, কেমন একটা জল জল ভাব চলে আসছে দেখবে। তো এটাকে জল ছড়িয়ে পুরো শুকনো করে নিয়েছি, একদম শুকনো শুকনো জল ছড়িয়ে রোদে দিয়েছিলাম। কেটে জলে ধুয়ে ভালো করে চুবড়িতে করে রোদে দিয়ে দিয়েছিলাম, তার জন্য জলটা একদম শুকনো হয়ে ঝরে গেছে। একটু এর মধ্যে জল টল কিচ্ছু নেই, একদম শুকনো। তো চলো আমি একটু গোটা মশলা রেডি করি। এই হলো আমার গোটা মশলা। তো এর মধ্যে আছে জিরে, সরিষা আর গোটা শুকনো লঙ্কা। তো এইগুলোকে আমি ভালো করে শুকনো গরম কড়াই ভাজা করে নিয়েছি। তো শুকনো গরম কড়াই ভাজা করে নেওয়ার পর এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করতে পারো বা শিলনোড়াতেও পেস্ট করতে পারো। তো যাই হোক, এটাকে আমি পেস্ট করে নিয়েছি ভাজা মশলাটাকে একদম সুন্দর করে। যদিও আমি শিলেতেই করেছি, মিক্সচারে করলাম না। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা মিক্সচারেও করতে পারো, কেউ শিলনোড়াতেও করতে পারো। তো ভাজা মশলাটা আমার রেডি। তারপর আমি একটা গ্যাসের মতো কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু সরষের তেল দিয়েছি, একটু মানে মিডিয়াম পরিমাণ মতো একটু সরষের তেল দিয়েছি। আর তার মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। দেখো, শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি সেই আম কাটাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো চলো, সব আম কাটাগুলো গরম তেলের মধ্যে দিয়েছি। তেলটা ভালো করে পাকিয়ে নিয়েছিলাম প্রথমে। গোটা শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে প্রথমে পাকিয়ে নিয়ে তারপরে সেই তেলের মধ্যে আম কাটাগুলো দিয়েছি। তো আম কাটাগুলোকে এখন গরম তেল পাকানোর মধ্যে খুব সুন্দর করে একদম ভালো করে নেড়ে নিতে হবে। কি বলো তো, অনেকে কি করে কাঁচা আমের মধ্যে জিরে সরিষা মশলা দিয়ে এমনিই রেখে দেয়। তো এইভাবে রেখে দিলে কী হয় বলো তো, বেশি দিন থাকতে চায় না। হ্যাঁ, অনেক দিন থাকে, বেশি দিন থাকে, বাট কী বলো তো, তো হচ্ছে কি, হ্যাঁ বলছি। তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিলাম। এটা পরিমাণ, যার যতটা আম সেই মতো পরিমাণ মতো লবণ দিতে হবে। আর সাথে হলুদ গুঁড়ো, দেখো হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটাকে আমি ভালো করে গরম তেল পাকানো কড়াতে এবার এটাকে ভালো করে সুন্দর করে একদম নাড়বো যতক্ষণ না আমগুলো গলে নরম হয়। ওটাকে আমি নাড়তেই থাকবো। কি বলো তো, অনেকে কাঁচা আমের মধ্যেই মশলা মাখিয়ে বোতলের মধ্যে ভরে রাখে। সেটা হলে কি বলো তো, অনেক দিন মানে সাথে সাথে খাওয়া যায় না। সেটাকে আমটা নরম হতে অনেকটা সময় লেগে যায়, প্রায় অনেক দিন সময় লেগে যায়। তো সেই আমের আচার খাওয়া যায় না সাথে সাথে। আর এইভাবে বানালে কি হয় বলো তো, আমটা একদম আগুনে ভালো হয়ে নরম হয়ে গলে যায়। তুমি সাথে সাথেই খেতে পারবে, মানে আচার বানানোর সাথে সাথেই খেতে পারবে। দেখো অনেকটা নেড়ে একদম নেড়েছি। তো এইভাবে করলে তুমি সাথে সাথে আচারটা খেতে পারবে। অনেকে এরকম করে দেখেছি, আমিও দেখেছি অনেকে করে। কাঁচা আম কেটে ধুয়ে তার মধ্যে মশলা মাখিয়ে বোতলে ভরে দেয়। তো ওইভাবে করলে কী হয় বলো তো, সাথে সাথে খাওয়া যায় না। অনেক দিনে রাখার পর আমটা যখন নরম হয়ে যায় তবেই খাওয়া যায়। আর এইভাবে বানালে কী হয় বলো তো, এই আচারটা তুমি সাথে সাথেই খেতে পারবে। কারণ এই আচারটাকে আমি একদম সুন্দর করে নরম করে আমগুলোকে সব গলিয়ে নেব। চলো, আমি তো অনবরত এখন নাড়তেই আছি, নেড়েই যাচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে নাড়ছি। দেখো আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমটা অনেকটাই সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। তো আর একটু নরম করে নেব, এখনও প্রায় একটু শক্ত আছে, আর একটু নরম করে নেব। তো এইভাবে আচার বানালে তুমি সাথে সাথেই আচারটা খেতে পারবে।
আর একদম কাঁচা আমের মধ্যে মশলা মাখিয়ে বোতলে ভরে রাখলে তো সাথে সাথে খাওয়া যাবে না, যতক্ষণ না আমটা নরম হবে তো আচারটা খাওয়া যাবে না। আর এইভাবে বানালে তুমি সাথে সাথেই আচারটা খেতে পারবে, আর খেতে খুব টেস্টিও লাগে, যেহেতু একদম সঙ্গে সঙ্গে এটা টাটকা টাটকা আম কেটে গরম কড়াই তেল পাকিয়ে করা, তো তাই জন্য এইরকম আমের আচার খেতে খুব টেস্টি হয় আর খেতে ভালোও লাগে। আর কাঁচা আমকে মশলা মাখিয়ে বোতলে ভরে দিলে কী হয় বলো তো? চলো এরপরে আমার সেই ভাজা মশলাটা দিয়ে দেবো, যে ভাজা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পরিমাণ মতো দেবে, অনেকটাই আছে আমার, তো আমি পরিমাণ মতো দিলাম। তো এরপরে আমি ভাজা মশলাটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে নেব। দেখো ভাজা মশলাটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এটা হচ্ছে গিয়ে ম্যাগি মশলা যে কোনো সবজি তরকারি যে কোনো খাবারে দিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার চলে আসে, মানে এতটাই খেতে টেস্টি লাগে মানে বলার কিছু নেই। তার জন্য আমি এটা ম্যাগি মশলা অ্যাড করলাম, আর সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। কেন বলো তো? টক ঝাল মিষ্টি একসাথে থাকবে এই আচারটার মধ্যে, টক ঝাল মিষ্টি একসাথে থাকবে, তাই জন্য আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর খেতে এত টেস্টি হয় এই আচারটা, টক ঝাল মিষ্টি আচার, তাই জন্য পরিমাণ মতো আমি চিনি দিলাম। তোমরা যে যেমন মিষ্টি টক ঝাল মিষ্টি খেতে চাও সেই মতো পরিমাণে মিষ্টি ঝাল সেই মতো তোমরা দেবে। তো চলো আমার তো প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এবার শুধু নামানোর অপেক্ষায়। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। কার কার ভালো লেগেছে আমার এই টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর রেসিপি, তো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে বুঝতে পারবে না মাঝখান থেকে কেটে কেটে দেখলে কীভাবে হলো। তো চলো এই হলো আমার আচার একদম রেডি। আমি একটা থালার মধ্যে ঢেলে রেখেছি, এরপর আমি বোতলে এটাকে ভরবো, ঠিক আছে? তো বোতলে ভরাটা আর দেখালাম না, থালার মধ্যে ঢেলে রেডি করে রেখেছি, এবার বোতলে ভরবো। তো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার এই টক ঝাল মিষ্টি আমের রেসিপিটা দেখলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।